আপনার যদি বলতে কোনো আপত্তি না থাকে আপনার বয়স কত এখন? এই ঘটনাটা আমি কখনোই কাউকে বলিনি। আপনি যখনই স্ক্রিনে আসেন তখনই মনে হয় যে না কিছু একটা এবার হবে। এ থাকবে না, বাদ আমার বাদ দিয়ে দিন। ততদিনে আমার অ্যাক্টিং এর প্রতি আমার নেশা কেটে গেছে এবং আমি বুঝে গেছি যে আমাকে দিয়ে অ্যাক্টিংটা হবে না। মানে কোন দিকে যাব, আমি কি গ্রামে চলে যাব নাকি আমি বিজ্ঞাপন করব নাকি নাটক করব, কোনোটাই আমার ঠিক মতো হচ্ছিল না। একটা ডায়লগ থাকলো, ভালো আছেন, এইটুকু হতো ডায়লগ। কেমন মেন, আপনি একজন ডিরেক্টর, আপনি তো বুঝেন আমি কি এনজি শট রাখবো। ওই কি করে মানে ক্যারেক্টারটা ওই জায়গাটা সামহাও নিয়ে নেই। ব্যাচেলর পয়েন্ট উনি যে নির্মাণ করছিলেন উনি কি একদম বুঝে শুনেই মাঠে নেমেছিলেন যে এটা আসলে আমি কাদের জন্য নির্মাণ করছি? উনি আমাকে বলল, ভাই আপনি জানেন না কিরকম পামটা দিচ্ছে, বুঝছেন, কোনো কিছুই নেই। মানে এই যে কথাবার্তাগুলো, ওদের অ্যাটিটিউডগুলো, তখন মানুষের ধীরে ধীরে জানা হলো যে আচ্ছা এই মালা এতদিন কোথায় ছিল। সো দুইটা স্ল্যাং ওয়ার্ড ইউজ করে একটু কন্ট্রোভার্সি করে আলোচিত সমালোচিত হলো কিছু শব্দ ব্যবহার করার কারণে। আমার থিওরিতে অ্যাক্টিং না করাই হচ্ছে অ্যাক্টিং। কিন্তু কাজটা দুঃসাহসিক ছিল কিনা? ভয়ঙ্কর লেভেলে দুঃসাহসিক ছিল। দিন শেষে মানুষ এন্টারটেনমেন্ট হতে চায়। অ্যাক্টিং করে এক ধরনের পরিচিতি পাচ্ছে, লোকজনের ছবি তুলতেছে, বাট এইটা আমাকে এক ধরনের আনন্দও দিত আবার এক ধরনের বেদনাও দিত। আপনি কি জানেন আপনি অনেক দুর্দান্ত মানের অভিনেতা? হ্যাঁ, আমি দুর্দান্ত মানের অভিনেতা কিনা সেটা আমি জানি না। তো এইটা বিশ্বাস করি, আমি যেহেতু আমি ডিরেক্টর, যেহেতু আমি পরিচালক, এই কারণে মনে হয় আমার অভিনয়টা কিছুটা হয়। প্রথম কথা হচ্ছে যে আমি আপনার সব কাজ দেখেছি, বিষয়টা এরকম না। আমি অমির কাজ দেখেছি এবং এছাড়াও আমি যদি বলি যে আপনি আরও বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন সেটা দেখেছি। আপনি যখনই স্ক্রিনে আসেন তখনই মনে হয় যে না কিছু একটা এবার হবে। এইটা কিন্তু যে কোনো অভিনেতার জন্য অনেক বড় একটা ব্যাপার এবং আপনার প্রত্যেকটা ক্যারেক্টারই খুব ডিফারেন্ট ক্যারেক্টার, হ্যাঁ, এবং প্রত্যেকটা আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তো জীবন ভাই, আমরা একটু শৈশব থেকে শুরু করতে চাই। আপনার যদি বলতে কোনো আপত্তি না থাকে আপনার বয়স কত এখন? এটা আমি বলে ফেলতাম, কিন্তু আপনি যেহেতু বলছেন আপত্তি শব্দটা দিয়ে আমার মাথার মধ্যে একটা আপত্তিকর জিনিস ঢুকাই দিচ্ছেন, আমি এটা বলবো না। না, আমরা চাইলে ফাইন্ড আউটও করে ফেলতে পারবো যে আপনার। না, ফাইন্ড আউট করা ডিফিকাল্ট, বিকজ আমি এত মিথ্যা বলি বয়স নেই যে আপনি মানে ইউড বি ভেরি কনফিউজড। না, আমি এই কারণেই প্রশ্নটা করছিলাম যে মানে আমাদের আসলে বিভিন্ন বয়সে বিভিন্ন ফেজ থাকে, লাইক 30-র পর একটা ফেজ, 40-র পর একটা ফেজ। তো আমি ধরে নিচ্ছি আপনি যদি 40-র পরে হন তাহলে জীবনের অভিজ্ঞতা অনেক, এবং সেই অভিজ্ঞতার জায়গাটা থেকে আজকে যতটুকু তুলে নিয়ে আসা যায়। আমি একটু ক্লু দিয়ে আপনি হিসাব করে বের করেন। আমি 97-এ এসএসসি পাস করছি, 99-এ পাস করছি হচ্ছে ইন্টারমিডিয়েট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শৈশব থেকে শুরু করতে চাই। ছোটবেলার কি মনে পড়ে আজকের এই দিনে এই অনুষ্ঠানে বসে? ছোটবেলা থেকে আমার একটা, যখন আমি মানে আমার প্রচণ্ড রকম টিভি দেখার নেশা ছিল। আচ্ছা, মানে ভয়ঙ্কর লেভেলের টিভি দেখার নেশা। নিজেদের টেলিভিশন ছিল বাসায়? না, আমাদের বাসায় টেলিভিশন ছিল না। আমার বাবা ছিলেন প্রচণ্ড রকম ধার্মিক মানুষ। উনি টেলিভিশন উনি নিজেও দেখতেন না, রেডিও শুনতেন কিন্তু টেলিভিশন দেখতেন না। আমাদের পাশের বাড়ি টিভি ছিল এবং সেই টিভিটাও আসছিল আমি তখন ক্লাস 5 or 6-এ পড়ি। এছাড়া গ্রামে কয়েকটা টিভি ছিল, সেই টিভিগুলো আসতো হচ্ছে, আমার এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা, আমরা মুসলিম সংখ্যালঘু, তো কালচারালি আমরা অনেক রিচ। ময়মনসিংহের আমি যে গ্রামে বড় হয়েছি ওইখানে, তো এই টিভিগুলো প্রতিটা টিভি আসতো আমাদের গ্রামে বিয়ে করার পরে শ্বশুরবাড়ির যৌতুক হিসাবে। সো আগে গ্রামের অন্য দূরে ছিল, যখন আমার পাশের বাড়িতে টিভিটা আসলো তখন আমি নিয়মিত টিভির দর্শক হয়ে গেলাম এবং তখন রাত 9টায় বা 9:30 এরকম সময় একটা নাটক হইতো। তো আমি যেহেতু আলাদা করে থাকতাম, তো ওই মানে হারিকেন জ্বালানো, তখন ইলেকট্রিসিটি আমাদের আসা নেই, খাম্বা চলে গেছিল, তো হারিকেন জ্বালানো থাকতো, কিন্তু আমি এরকম একটা সিস্টেম করতাম যে দরজা খুলে আমি বেরিয়ে যেতাম, মানে সবাই বুঝতো যে আমি পড়তেছি। হ্যাঁ, এবং আমি পড়ার এরকম একটা সিস্টেমই করতাম যে আমার আব্বা জিজ্ঞেস করতে, কিরে কি পড়াশোনা করতেছো না? আব্বা তুমি করে ডাকতো। হ্যাঁ হ্যাঁ পড়তেছি। এবং আমি পড়াশোনাটা হইতে হলো এরকম যে আমি এই যে নোক চুলকাইতাম এরকম করতাম, মানে মেমোরাইজ করার চেষ্টা করতাম। তো সাউন্ড আমি করবো না এইটাই জানতো। ওকে। তো আমার বাবা মা বা ফ্যামিলির লোকজন ভাবতো আমি হয়তো পড়ছি, আসলে আমি টিভি দেখতে চলে যেতাম। টিভি দেখার নেশাটা এরকম পর্যায়ে চলে গেছে এক সময় যে
এই চরিত্রগুলো আমার মাথার মধ্যে ঘুরতে থাকতো এবং একটা সময় আমার কাছে মনে হতো এই যে এত লম্বা লম্বা ডায়লগস এগুলো কিভাবে দেয়। তার মানে আমাকে ওরা অনেক ট্যালেন্ট, আমাকে অনেক ট্যালেন্ট হইতে হবে। এই যে নায়কগুলো এত সুন্দর সুন্দর, জাহিদ হাসান ভাই এটা লম্বা চড়া, তো আমি তো দেখতে এত লম্বা না, তাহলে আমি নায়ক হতে পারবো না, সো এটা হবে না। আপনি স্বপ্ন ওই সময় ওই সময় দেখা শুরু করছি এবং একটা সুপ্ত ইচ্ছা যে পিছনে সামনে আশেপাশে আছে না ভালো লাগার জায়গাগুলো যেরকম ভাবে তৈরি হয়। বাবা তো কনজারভেটিভ ছিলেন, কোনো ঝামেলা হতো না? কনজারভেটিভ ছিলেন না, উনি ধর্মীয় লোক ছিলেন, কনজারভেটিভ না। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমাদের গ্রামে, বাবার প্রসঙ্গে যদি বলি, তো আমাদের গ্রামে নাটক হইতো 2-3টা। যেহেতু বললাম যে কালচারালি আমাদের এখানে খুব রিচ, সন্ধ্যার সময় একদিক দিয়ে আজান শুনবেন, আরেকদিনে উলোধ্বনি স্টিল আমাদের গ্রামে আছে এবং কীর্তনের আওয়াজ। তো নাটক হইতো, তো এই ছোট রাজকুমার বা রাজার ছেলে টেলে দেখতে, তো ছোটবেলার দেখতে তো আর এরকম ছিলাম না, আর একটু সুন্দর ছিলাম। তো এই রাজার ছেলের ক্যারেক্টার করার জন্য আমাকে ডাকা হইতো এবং আমি 2-3টা নাটকই করতাম। তো বাবা ওই সময় না করতো না, যেটা হয়তো যে নাটক শেষ হইতো আমি তো ভয়ে ভয়ে থাকতাম। তো আমার বাবা দেখা গেলো যে ওই নাটক শেষ হলে দেখলাম যে পিছনে দাঁড়ানো, তো আমার চিন্তা থাকতো কিভাবে বাড়ি যাব। তো রাজার ছেলের ছোট ছেলের পোর্শন থাকতো খুবই কম, কারণ প্রথমে 2-3 দৃশ্য হওয়ার পরেই বড় হয়ে যেত। তো এরপরে তো আমার কোনো কাজ নাই, আমি তো চলে আসতে পারি। তো আমার বাবা নিয়ে আসতো এটা। ক্লাস 9-এ যখন পড়ি, 8 থেকে 9-এ উঠলাম, তখন আমাদের স্কুলে আমরা একটা নাটক করলাম, নাম ছিল ফাঁসের গিট্টু। ওকে, ফাঁসের গিট্টু এটা নাম ছিল। এটার লিখছিল হচ্ছে আমার বন্ধু বড় ভাই, যাই আমি তাকে আইডল মানে, ওনার নাম হচ্ছে অতুন ইতিহাস, কবি অতুন ইতিহাস। সে বেসিক্যালি জার্নালিস্ট। তো কবিতা গান টান ও লিখতো, ওর লেখা ছিল এবং এইটা আমি ডিরেক্ট করছিলাম, এটাতে আমি মেইন ক্যারেক্টারে অ্যাক্টিংও করলাম। ওকে। তো এটা তখন আমরা করলাম যেরকম স্কুল রুমের মধ্যে স্ক্রিন সিস্টেম করলাম। এই স্ক্রিন বানালাম হলো শাড়ি দিয়ে, যে দুই পাশে দুজন সেফটি বিন্দু থাকবে, আবার ক্লোজ হবে আবার বন্ধ হবে, এরকম করে আর কি। তখন আমার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হলো যে ওকে, তাহলে তো মানে দুইটাই তো মজা। যে যখন ঘোষণা দিছে স্যারে যে এটা 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 পরিচালনা করছে ওই আমার ভালো নাম হলো শারাফ আহমেদ, জীবনটা হলো নিকনিম, কিন্তু আমার গ্রামের স্কুলে তো আমার পুরো নামটাই বলতো, জীবনই বেশি বলতো। তো এই যে শোনাটা, তখন এটা খুব ভাল লাগতো যে এরে এ তো দারুণ জিনিস, অ্যাক্টিংও করতেছি আবার পরিচালনাও করতেছি। এই শখ বসে গেল মনের মধ্যে যে ওকে, তাহলে এটা শুরুটা করা যায়। আমার বাবা 2000 সালে হঠাৎ করে 2000 সালে 20শে জানুয়ারি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। আমি তখন ইউনিভার্সিটি পড়ার জন্য মানে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমার টার্গেট হলো আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব। কিন্তু আমার হলো যে আমি ততদিনে আমি রিসার্চ করে জেনে গেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে হলে থাকা যায়, কম পয়সা খাওয়া যায়। সো আমি যদি একটা টিউশন করি তাহলে আমি মোটামুটি আমার যে লাইফের যে আমার টার্গেট, আমার যে ড্রিম, ওই দিকে আমি যেতে পারবো। আমি প্রথমবার দিলাম, ফেল করলাম। পরের বার আমার অন্য বন্ধুরা ওরা হইল, ওদের কাছ থেকে নোটস ফোর্স নিলাম, কোচিং টোচিং করার আমাদের ফিনান্সিয়াল অবস্থা ছিল না। সেকেন্ড টাইম সামহাও আমি একটা নর্মাল সাবজেক্ট পেয়ে গেলাম। কোনটা নর্মাল? এটা ছিল সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। ও ওকে, ঠিক আছে, আমি এটা পেয়ে গেলাম। এই ঘটনাটা আমি কখনোই কাউকে বলি নাই। এখন এই সাবজেক্টের কথা আমি আমার জীবনেও শুনিনি, ওটা তো একটা সিরিয়ালই আসে। ঠিক আছে না, কিছু সাবজেক্ট কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরেই জানি, তার আগ পর্যন্ত জানি না। আমি তো জানি না এটা, আমি তো জানি যে বড় বড় সাবজেক্ট, বড় বড় সাবজেক্টের রেজাল্ট তো আমার নাই বা ওই প্রিপারেশন নাই। এখন একটা ভাইভা ইন্টারভিউ হয়, তো ভাইভা ইন্টারভিউতে জিজ্ঞেস করছে যে তুমি এই সাবজেক্টে কেন পড়তে আসছো? আমি বললাম যে ম্যাডাম আমি তো অন্য কোনো সাবজেক্ট পাই নাই। খুবই অনেস্ট কনফেশন। হ্যাঁ, তো দ্যাট টাইম অ্যাজ অনেস্ট। এখন তো কমপ্লিকেটেড হয়ে গেছি, কন্ট্রোভার্সি চলে আসছে অনেক কিছু, ডিপ্লোমেসি করি, মিথ্যাটা সরাসরি না বললেও। আমি বললাম যে আমি তো এটা। তো ম্যাডাম আরও যারা ইন্টারভিউ বলেছিল এ থাকবে না, বাদ, আমার বাদ দিয়ে দিল। তো আমার এতদিনের যে স্বপ্ন, ভর্তি হওয়ার টাকা টুকু অ্যারেঞ্জ করলাম, তখন 2500 বা সামথিং এরকম টাকা লাগতো। আমি তো মনে হয় যে আকাশ ভেঙে পড়লো। মানে আপনি সাবজেক্টটা পেলে আপনি পড়তেন, কোনো রকম ঢাকা ইউনিভার্সিটিতে থাকতে পারলি? আমার তো ওইটাই বিষয়, আমার তো পড়াশোনা ওই ডিগ্রির জন্য না, আমার তো হলে টলে থাক। ততদিন আমি হলে থাকা শুরু করছি অন্য বড় ভাইদের মাধ্যমে, নানান কিছু করা শুরু করছি, বুঝছেন, ঘোরাফেরাও এরকম করতেছি যে এজ ইফ আমি স্টুডেন্ট। তারপরে আমি বাইরে ওয়েট করতেছি, তো অনেক টিচার বের হলো। ওই টিচার এই ডিপার্টমেন্টেরই ছিলেন। তুমি স্যার আসসালামু আলাইকুম, এই তুমি এটা বলতে গেলা কেন যে এই সাবজেক্টের? বললো স্যার আমি তো এই সাবজেক্টের নামই শুনি নাই, এখন
কী করবো স্যার, একটু ম্যাডামটা বলেন, আমি মাপ চাই, দরকার হলে আমি এরকম বলে, আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও। কিছুক্ষণ পরে আমার ডাক্তার গেলাম, তো আমি বললাম যে ম্যাডাম আসলে আমি বুঝতে পারি আমি আসলে এই সাবজেক্টেই পড়বো, কারণ আমার আর কোনো সুযোগ নাই। আমি আমার পুরো হিস্ট্রি পড়লাম। সংস্কৃত পালিতে যারা পড়াশোনা করেন তাদের প্রতি রেসপেক্ট রেখে বলছি, ডেফিনেটলি কারো কারো চয়েস থাকতে পারে এই সাবজেক্টে পড়ার, বাট আমরা ঢাকা ইউনিভার্সিটিতে, বিশেষ করে আমিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কলা অনুষদে যারা পড়াশোনা করি তারা আসলে মোটা থেকে কয়েকটা সাবজেক্টই চিনি বাইরে থেকে। ওইভাবে যখন সিরিয়াল পিছন দিকে আসতে থাকে তখন আসলে যে সাবজেক্টগুলো আমাদের সময় আসতো তার মধ্যে এইগুলোই ছিল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তারপরে আমি ম্যাডামকে বলে ভর্তি হয়ে গেলাম। আমি 3-4 বছর পড়লাম, না 3-4 বছর না, 5 বছর ছিলাম আমি। 5 বছর ছিলাম, আমি 3rd ইয়ার পর্যন্ত উঠছিলাম। 3rd ইয়ারে কি গন্ডগোলটা লেগে গেল, ওই শামসুন্নাহর হলে, আপনার কি মনে আছে কিনা জানি না, তখন ভিসি কে ছিলেন, আনোয়ারুল্লাহ চৌধুরী, ওনার পদত্যাগের জন্য যে আন্দোলনে, তখন আমি একদম চরম লেভেলের অ্যাক্টিভিস্ট। তো আমি যেটা করলাম, হল থেকে বের হয়ে গেলাম, মিছিল টিছিল করলাম, শহীদ মিনারে গেল অনশন, আমি অনশনে শুয়ে পড়লাম। এই যে শুইলাম 4-5 দিন চলে গেল, এই আমার ডাইভার্ট হয়ে গেল মাইন্ড। তারপরে তো ধরনের যে সেশন জট তখন তো এরকম এটা থাকতো। তো এর মধ্যে যেটা হইল, আমার মন আসলে পড়ে থাকতো একটু নানান অ্যাক্টিভিটির মধ্যে কি, আমি যেহেতু ময়মনসিংহ থেকে আসা, তো ময়মনসিংহের লোকজনের প্রচুর পরিমাণ আঞ্চলিকতা টান ছিল। আমার মধ্যে এখনো আছে কিনা আপনি খেয়াল করতে পাবেন। যেমন আলুকে উচ্চারণ করতাম আলু, চোরকে বলতাম সুর, খাইসুন করছুন, এটা তো আছেই, এটা তো ভালো লাগে। এখন আমি অনেক 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 নাটকই আমি যখন ক্যারেক্টার প্লে করি এটা দিই, কিন্তু আমার প্রচুর পরিমাণে আঞ্চলিকতা ছিল, তো এটা অন্যরা খুব হাসাহাসি করতো। এইরকম একটা সময়ের মধ্যে আমি একটা প্রিমিয়ার শো দেখার একটা সুযোগ পাই জাদুঘরে। আচ্ছা, সেই প্রিমিয়ার শোটা ছিল চড়ুইবাতি নামে একটা প্রোডাকশনের, সেটার ডিরেক্টর ছিলেন সরোয়ার ফারুকী, এবং বাকিগুলো তো আপনারা হয়তো জানেনি। ইট ওয়াজ ভেরি পপুলার প্রোডাকশন দ্যাট টাইম। তো আমি এটা দেখার পরে মনে হয়েছে যে আই হ্যাভ টু ফাইন্ড দ্যাট গাই, যে কে এটা বানিয়েছে, এটা কে বানাইছে। তো ওনার এটা দেখার পরে আমার যেটা মনে হয়েছিল, আপনি যেটা বললেন এই কথাটাই, তাহলে আমি কেন পারবো না? এ তো আমাদের মতোই কথা বলতেছে, আমাদের মতো অ্যাক্টিং করতেছে, আমি তো এরকম জিনিসটাই চাই। কারণ আমি ছোটবেলায় যে নাটকটা ডিরেকশন দিয়েছিলাম ফাঁসের গিট্টু, এটার মধ্যে খুব ক্যাজুয়াল ছিল। ওটা বলতেছে এটা তো অ্যাক্টিং না, এটা তো সবাই এরকম কথা বলতেছে, এরকম কথা বলছে। তখন আমি রিলেট করলাম, এরা তো সব কথা বলছে, তার মানে এইটাই হইতে পারে। তো ওনার সাথে তো ওই মুহূর্তে দেখা করা যায় নাই, বাট দেখে শুনে মনে হয়েছে যে ওই লোক যদি পারে তাহলে আমি কেন পারবো না। তো সামহাও তার নাম্বার কালেক্ট করলাম, এবং তার পিছনে আমরা বছর খানেক আমি দৌড়ঝাঁপ পারলাম। বাই দিস টাইম আরেকটা ঘটনা একটু আমি বলে রাখি, যে ম্যাডাম আমাকে বাদ দিছিলেন, ওই ম্যাডামের সাথে আমার খাতির হয়ে গেছে। ওই ম্যাডামকে বানায় ফেললাম আমি গডমাদার, ওই ম্যাডাম বানায় ফেললেন আমাকে ছেলে। কারণ ওই ম্যাডামের ময়মনসিংহের লোকজনের প্রতি একটু দুর্বলতা ছিল, কারণ তার মেজো মেয়ে ময়মনসিংহ মেডিকেলে পড়তেন। আচ্ছা, সো একটা দুর্বলতা ছিলেন ওনার। উনি বেসিক্যালি মহীশূরের মেয়ে। তো ওনার সাথে আমার এরকম হয়েছে, ওনার বাসায় যাতায়াত, ওনার বাসায় থাকা টাকা সব কিছু এরকম করতাম, হলে একটু একটু থাকতাম, এবং হলের ম্যাক্সিমাম লোকজনে থাকতো যে উনি আমি ম্যাডামের ছেলে। সরোয়ার ফারুকের কাছে আমি টোপটা ফেললাম যে আমি ইউনিভার্সিটিতে থাকি, এরকম পরিটরি ম্যাডামের বাসায়। এটা সরোয়ার ফারুক কিন্তু জানতো না। উনি ভাবছে যে আমি, আমার যে বড় আপু ছিল, বড় আপুকে দিয়ে ফোন করালাম যে আমার ছোটো ভাই এটি করবে, আমার মা তো টিচার। উনি ভাবছে আমি সত্যি সত্যি ম্যাডামের ছেলে, তো উনি আমাকে নিয়ে নিল। ঠিক আছে, সেইটাও আবিষ্কার হয়েছে অনেক দিন পরে, উনি বছরখানেক পরে তারপরে জানতে পারলেন যে আমি আসলে ম্যাডামের ছেলে না, আমার বাড়ি ময়মনসিংহ, এবং আমার গ্রামে আমার মা আছে, বাবা নাই, ইত্যাদি ইত্যাদি। তো এই সরোয়ার ফারুকের সাথে আমার কিন্তু যোগাযোগটা শুরু হয়ে যাওয়া। আপনি ওখানে কি করলেন, মানে শিখলেনটা কি, উনি কিভাবে কাজ করে এটা, নাকি আপনি অভিনয় করলেন? না, আমার ওই পিছনেই, আমার তখন অভিনয়ের নেশা আমার একদমই চলে গেছে। অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শিখছেন? হ্যাঁ, আমার অভিনয় করাটা আমি 2002 সালের 5ই মে ওনার সাথে আমি জয়েন করি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ততদিনে আমার অ্যাক্টিংয়ের প্রতি আমার নেশা কেটে গেছে, এবং আমি বুঝে গেছি যে আমাকে দিয়ে অ্যাক্টিংটা হবে না।